ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আহ 200 জন থেকে 30 জন, মাশাল্লাহ। যারা ক্লাস করে না, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। হুম, ব্যাপারটা হচ্ছে কি, যে আপনারা কঠিন জিনিস নিতে চান না। ফেসবুকের কথা চিন্তা করেন। এখন 2026 না? দাঁড়ান। এখন 2026 2027-এর দিকে দেখবেন যে মানে ফেসবুক নিয়ে এত স্ট্র্যাটেজি, এত কিছু, এত ক্লায়েন্ট পাওয়ার আশা, ঘরে ঘরে ফেসবুক মার্কেটার হবে, ঠিক আছে? হুম। যে জিনিস সহজ, সেই জিনিস আপনার কাছেও যেমন সহজ, যে একটু কম বোঝে তার কাছেও তুলনামূলক সহজ। সো একটু কঠিনের দিকে আসেন। আপনার মতো অনেকেই আছে যে কঠিন জিনিস দেখে ধরেন আর ক্লাসে জয়েন দিচ্ছে না বা ইন্টারেস্ট হারায় ফেলতেছে। সো যেটা একটু কম্পিটিশন, কম্পিটিটর জায়গা থেকে যেটা স্কোপটা একটু বেশি থাকবে, ওইখানে আপনারা কাজ শেখেন একটু কঠিন হইলেও। প্রথম প্রথম আপনারা যেখানেই কাজ শেখেন বা যেখানেই কাজ শেখার ট্রাই করেন, কঠিনই লাগবে। যখন একবার আস্তে আস্তে আইডিয়া হবে, আস্তে আস্তে একটু মানে বুঝতে থাকবেন, ওই সময়ে গিয়ে দেখবেন যে মোটামুটি ইজি লাগতেছে। সো এখানে অধৈর্যের কোনো ব্যাপার না। আমি যে একটা শেখাচ্ছি এরকম রিসোর্স যে আর দুনিয়াতে নাই, ওরকম কিছু না। ঠিক আছে, অনেক রিসোর্স আছে, শেখার স্কোপ এখন বর্তমান সময়ে অনেক বেশি। সো আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যদু মধু কাজ অনেকেই পারে, ঠিক আছে। বাট যখন আপনারা আহ, একটা বায়ার কমিউনিকেশন করবেন, মিটিং করবেন, বায়ার মিটিং করবেন, ওই সময় আসলে বুঝতে পারবেন যে কিছু কিছু ওয়ার্ড ইউজ করতেছে টোটালি নতুন। বা তখন মনে হইতে পারে যে না, আমি তো যেটা শিখছি আমার আরেকটু ভালোভাবে শেখা উচিত ছিল। বাট প্রথম অবস্থায় আপনি যে আবার মাথার মধ্যে এরকম ভাবে নিয়েন না যে আমি এই একটা ক্লাসে একটা কোর্সে জাহাজ হব, কোর্স কমপ্লিট করেই আমি সেই জাহাজ হয়ে যাব, যা আসবে সব শেষ করে দিব। কোর্স কমপ্লিট করে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে, বাট আপনি শেখার শেষ করতে পারবেন না। আপনারা যদি এই কোর্সটা কমপ্লিট করেন, বিভিন্ন স্কোপ আছে, বিভিন্ন জায়গাতে আপনারা ইন্টার্ন করতে পারবেন, বিভিন্ন জায়গাতে রিমোটলি অনেক কাজ আছে। অনেক কাজ নেই, দরকার হয় আমি আপনাদের মানে অনেক সময় লিঙ্কও শেয়ার করব, যে এইখানে আপনারা অ্যাপ্লাই করেন বা এইখানে কমিউনিকেশন করেন। তো আচ্ছা, ফ্যামিলি প্রবলেমের কারণে ভিডিওতে আসতে পারতেছে না, ঠিক আছে। ব্যাপার হচ্ছে, এই শিখেন যেন আপনারা অ্যাজ এ ফ্রেশার হিসেবে যদি কোথাও জয়েন করেন বা কোথাও জবের জন্য হোক বা ইন্টার্নের জন্য হোক অ্যাপ্লাই করেন বা কমিউনিকেশন করেন তাদের সাথে, সেখানে কিন্তু আপনাকে প্রশ্ন করবে না এরকম কিছু না। আপনি কোর্স কমপ্লিট করছেন, হয়তো বা সার্টিফিকেটও চাইলে দেখতে পারে। আপনি পোর্টফোলিও টাইপের কিছু কাজ, ওয়ার্ক স্যাম্পলও দেখাতে পারে, যেটা হইতে পারে আপনি নিজে 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 করছেন। সো আপনাদের যে হোমওয়ার্ক দিচ্ছি ওটা কিন্তু একটা কাজ। আপনারা একটা স্প্রেডশিটে কথার কথা হোমওয়ার্কটা করলেন, সাবমিটের ব্যাপার সাবমিট যেভাবে করেন করেন, স্প্রেডশিটে যে করলেন ওটা কিন্তু আপনার একটা ওয়ার্ক স্যাম্পল, যে আপনি এই নিশের ওপর হয়তো বা কিওয়ার্ড রিসার্চ করছেন অথবা অন্য কিছু, অথবা আরো সামনে শিখবেন অন পেজ ইস্যু, অফ পেজ টেকনিক্যাল, আরো অনেক কিছু শিখবেন, লোকাল এসইওর কিছু পার্ট আছে। সো এগুলান যে এই যে আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক গুলো করে করে রাখতে চান, এটাই একটা এক একটা পোর্টফোলিও। আপনি বায়ারকে দেখাবেন যে হ্যাঁ আমি এই কাজটা করছি। অন্য জায়গা থেকে কপি করে নেওয়ার থেকে, নিজে একটা কাজ করছেন, এটা দেখানো অনেক ভালো। সো এই ব্যাপারগুলো মাথায় রাখেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সবাই থাকবে না, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না, এর আগেও বলছি। তো এর মধ্যে থেকে যারা থাকবেন তারা, তাদের হয়তো সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে, যাদের নাই তারা তো নাই, শেষ। কাউকে ধরে নিয়ে এসে তো আর জোর করে ক্লাস করাইতে পারবে না। আজকে হচ্ছে আপনাদের টোটালি থিওরি ক্লাস, এখানে প্র্যাকটিক্যাল আজকে কোনো কিছু দেখানো হবে না। আজকে মডিউলে যেটা আছে সেটা টোটালি থিওরি ক্লাস। আর এই
টপিকটার আগে আপনাদের কাছ থেকে আমি কিছু কিছু কোশ্চেন নেব, আপনারা আনমিউট করে বলে বলা শেষ হওয়ার সাথে সাথে মিউট করে ফেলবেন, ঠিক আছে? গত ক্লাসগুলো নিয়ে আমরা দেখছি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে যে কোনো ধরনের কোশ্চেন, ঠিক আছে, আপনারা যদি করেন, কারণ কি নেক্সট ক্লাসে আর কিওয়ার্ড রিসার্চ দেখানো হবে না। আর এসইও ফ্লো মডিউলটা এমনভাবে সাজানো যে আপনি যদি একটা ক্লাস গ্যাপ দেন, পরের ক্লাসে কিন্তু বুঝবেন না। হুম। আমি কিওয়ার্ড রিসার্চ দেখানো ছাড়া যদি আমি জাস্ট ওয়ান পেজ এসইওতে ঢুকতাম, তখন ওয়ান পেজ এসইওর মধ্যে যদি আমি কিওয়ার্ড নিয়ে আলোচনা করতাম, তখন কিন্তু আপনাদের মানে বুঝতেন না, ঠিক আছে? কারণ যখন যেটা লাগবে ওইটা নিয়ে আলোচনা করা হচ্ছে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কিওয়ার্ড রিসার্চ রিলেটেড, প্রশ্নটা করেন যদি বুঝতে কোনো সমস্যা হয়। আপনাদের হোমওয়ার্ক গুলো করছেন তো সবাই? হুম। আপনারা কি আনমিউট করতে পারতেছেন না? যে কেউ কেউ প্রশ্ন করলে নয়তো হচ্ছে হ্যান্ড রেজ করেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে হ্যান্ড রেজ করেন। আজকে হচ্ছে থিওরি ক্লাস, ঠিক আছে? মডিউলেও আছে থিওরি, আমি একটু পরে স্ক্রিন শেয়ার করতেছি। বাট কারো কোনো কোশ্চেন আছে কিনা? কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, তার মানে সবাই বুঝতে পারছেন, তাই তো? নাকি প্র্যাকটিসই করেন নাই, ওই জন্য প্রশ্ন মানে করতে পারতেছেন না? ফারজান আক্তার বলেন। আমি মাদার আসলাম বলছিলাম স্যার। ও আচ্ছা, হ্যাঁ, ওই যে হ্যান্ড রেজ করছিল তো। জি ভাইয়া বলেন, বড় ভাই। হচ্ছে যে আপনাদের কিওয়ার্ডটা হচ্ছে যে আপনার শর্ট টাইম কিওয়ার্ড আছে, লং টাইম কিওয়ার্ড। এখানে যেটা যদি শর্ট টাইম কিওয়ার্ডের মধ্যে যদি ভলিউম যদি বেশি হয় তাহলে কি আমরা ওই কিওয়ার্ডটা কি নিব? আমাদের একটা রুলস বেঁধে দিছিলাম না, যে ভলিউম বেশি কিবোর্ড ডিফিকাল্টি কম হবে? এই জি দুইটাকেই মেনটেন করতে হবে। জি স্যার, আর এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে শর্ট টেল কিওয়ার্ডে দেখবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি থাকে, সার্চ ভলিউমে বেশি থাকে, কিওয়ার্ড ডিফিকাল্টিও বেশি থাকে জি শর্ট টেল কিওয়ার্ড যেগুলো। সো জি সেটা সেটাতে হচ্ছে যে 50-এর উপরে তো হচ্ছে আমরা নেব না, মানে 50-এর নিচে থাকতে হবে। 50-এর নিচে, 30-এর নিচে, 10-এর নিচে, যে মানে সর্বনিম্ন যতটুকু নেওয়া যায়। আবার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরেন একটা কিওয়ার্ড আপনার দেখে পছন্দ হচ্ছে কিছু, আপনার কিন্তু এক কিওয়ার্ড যখন রিসার্চ করবেন, ওইখানে অনেক আনইউজুয়াল কিওয়ার্ড থাকে যেটা আপনার নিতে পারবেন না, চাইলেও ওইটা নিতে পারবেন না। কারণ আপনাকে 10,000 কিওয়ার্ডের মধ্যে আপনার 10টাই বাছাই করতে হবে। তো এখন 10টা এসিএম রাইজ দিয়ে করেন বা এসিএম স্কুপ দিয়ে করেন বা যেটা দিয়েই করেন, টুলস কি বলবে যে আমাকে এটা নাও? টুলস আপনাকে ডাটা দেবে, বাট আপনার ব্রেন, মার্কেটার কাকে বলে, আপনার ব্রেন খাটাতে হবে। ব্রেন না খাটালে মার্কেটার তো হওয়া যায় না, বুঝেন নাই? আপনাকে ব্রেন আমি স্টর্মিং করেই বাছাই করতে হবে যে এই কিওয়ার্ডটা আমি নিতে পারবো কিনা। জি স্যার, এটা আমি দেখছিলাম যে এক একটা রিসার্চে যদি শ্যামরাজে যদি দেই একটা ডাটা একটা আসে, অন্যটাতে আরেকটা আসে, একুরেট আসে না। অ্যাকুরেট আসে না, আমি তো রিসার্চ করার আগেই বলছিলাম যে ওইখানে এস্টিমেট ডাটা দেখে, কারণ গুগল তার ডাটা তো শেয়ার করবে না। কিন্তু এখানে আপনার যখন বায়ারকে যখন রিপোর্ট দিবেন, ঠিক আছে, বায়ার তো জানে যে সিএম রাশ দিয়ে কিওয়ার্ড রিসার্চ হয়। এখন ফ্রি একটা টুলস দিয়ে রিসার্চ করলেন, ওইটার ডাটা দিলেন বায়ারকে, তাইলে কেমন হবে? আর যদি বলেন যে এখানে রিসার্চ বাই এসিএম রাশ, তখন বলে যে একটা পেইড টুলস, মানে পেইডে কিন্তু নির্ভরযোগ্যতা একটু বেশি থাকে। সো ওইখানে লিখে দিবেন যে আপনি কোন টুলস, বা এইচরেফ দিয়ে যদি করেন তাহলে বলবেন যে এখানে রিসার্চ এইচরেফ এই টুলস দিয়ে করছি। সো যেটা দিয়ে করবেন সেটা হচ্ছে লিখে দিবেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে মাজারুল ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে করেন, নয়তো এই যে নেক্সট আর ওনারা হ্যান্ড রেজ করছে, ওনাদের কাছ থেকে চলে যাই। না স্যার, ঠিক আছে, সেটাই জানার ছিল। আচ্ছা, ফারজানা আপু বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুনতে পাচ্ছেন? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যে গত ক্লাসে দেখাইছেন অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, হ্যাঁ, যে কিওয়ার্ডটা মানে মানুষ সার্চ করবে ওটা আমার ইউআরএল অথবা টাইটেলে থাকলে সেই মানে পেজটা ওনার সামনে শো করবে, আপু আপু আপু, এই তো? আরেকবার একটু। স্যার, অল ইন টাইটেল আর অল ইন ইউআরএল এ জি যদি জি। আমার সেই সার্চিং কিওয়ার্ডটা থাকে, হ্যাঁ। তাহলে তো আমার ওয়েবসাইটটা মানে ক্লায়েন্টের ওয়েবসাইটটা শো করবে।
মানে ধরেন যে আমার ইউআরএল এর মধ্যে নাই বা টাইটেলের মধ্যে নাই, কিন্তু আমার কন্টেন্টের মধ্যে ওই কিওয়ার্ডটা আছে, তাহলে হুম। কি শো করবে? তো শোনেন আমি বলি, ওইখানে ফোকাস দেওয়া হয় হচ্ছে টাইটেল। আপনি অল ইন টাইটেল যখন লিখবেন তখন হচ্ছে শুধুমাত্র টাইটেলকে ফোকাস দিবে। আর যখন অল ইন ইউআরএল লিখবেন তখন হচ্ছে ইউআরএল কে ফোকাস দিবে। মানে কতগুলো ইউআরএল এর মধ্যে হয়তো এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দু একটা মিস্টেক হইতে পারে বা দেখাচ্ছে না বা কিছু, বাট অতগুলো রেজাল্ট আপনি যে 10টা পেজ, যে এরকম করে নিচের দিকে যে প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ এভাবে দেখবেন যে কয়টা পর্যন্ত যাওয়া যায়, একটা পর্যন্ত যায় কিন্তু দেখবেন যে লিমিট শেষ, বাট রেজাল্ট দেখাচ্ছে অনেক বেশি। সো ওভারঅল গুগলের ডাটা শো করে যে কতগুলো মানে ওয়েবসাইটে এতটা মানে ইউআরএল গুলো কয়টা আছে, মানে ইউআরএল এর যে কিওয়ার্ডটা অল ইন ইউআরএল কয়টা আছে, আবার টাইটেলের ক্ষেত্রে টাইটেল কয়টা আছে। বুঝতে পারছেন? আর অল ইন ইউআরএল অল ইন টাইটেল এই জন্যই ইউজ করে, মানে এই জন্যই একটু দেখে চেক করে, কারণ আমরা যখন ওয়ান পেজ শুরু করবো ওই সময় বুঝতে পারবো যে আহ, কেন দরকার, কারণ টাইটেল ইউআরএল এগুলো অনেক ইম্পর্টেন্ট জায়গা। সো এইসব জায়গাতে মেইন কিওয়ার্ড বসাতে হয়, যার জন্য আচ্ছা, একটু হ্যাঁ স্যার, মানে টাইটেলের মধ্যে থাকলে তো আমার কন্টেন্টটা র্যাঙ্কে আসার মানে সম্ভাবনাটা একটু বেশি থাকবে। হ্যাঁ একটু তুলনামূলক বেশি থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। আর ওই যে কি যেন হ্যান্ড রেস করছিল, আর কারো কোনো কোশ্চেন নাই কিওয়ার্ড রিসার্চ নিয়ে? শরম পান নাকি? স্যার আমার একটা কোশ্চেন ছিল যে হচ্ছে আমাদের তো প্রতিনিয়ত এই কিওয়ার্ড রিসার্চ এর বিষয়গুলো আপগ্রেডেড হচ্ছে, মানে প্রতিনিয়ত এআই আপডেট হচ্ছে, সাথে সাথে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তো আমাদের মানে আমাদের নিজেদের আপগ্রেড থাকার জন্য কি করণীয়, মানে আপনার পক্ষ থেকে কি কি বলবেন এটা, মানে নির্দেশনাটা কি থাকবে? আমার পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে, কিছু কিছু বড় বড় ব্লগ ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে সার্চ ইঞ্জিন জার্নাল এরকম টাইপের, এসইও রিলেটেড ব্লগ পাবলিশ করে যে কোনো আপডেট আসার। অথবা এই যে আমি আপনাকে জিনিস একটা দেখাই, এই একটা ওয়েবসাইট, এটা ফলো করবেন, status.search.google.com। এইখানের মধ্যে আসলে আপনারা দেখবেন যে কখন কোন, আচ্ছা আপনাদের কি অ্যালগোরিদম সম্পর্কে কোনো আইডিয়া দিছি? অ্যালগোরিদম নিয়ে কোনো কথা বলছিলাম কি না? কিছু কিছু অ্যালগোরিদম আছে, কিছু কিছু না, অনেক অ্যালগোরিদম আছে। তার মধ্যে এই যে যেমন দেখেন হচ্ছে গুগল স্প্যাম আপডেট, কোর আপডেট, তারপরে হচ্ছে ডিসকভার আপডেট, অনেক আপডেট থাকে, ঠিক আছে? এখানে অনেক আপডেট আসে। এখন আপডেটটায় কোন তারিখে আসে, কতদিন থাকে, এখানে এই ডিউরেশনটা এই ওয়েবসাইটের মধ্যে দেয়। যেমন ধরেন কথার কথা, যদি কোর আপডেট আসে তাহলে কোর আপডেটের কাজটা কি? কোর আপডেটের কাজ হচ্ছে আপনার টোটাল ওয়েবসাইটে কি সমস্যা, আগে কি কন্টেন্ট ছিল। এই যে নুরুজ্জামান আলিফ ভাই যে প্রশ্নটা করছে যে নতুন নতুন আপডেটের যে ব্যাপারটা, ঠিক আছে? এইবার ধরেন কোর আপডেটের মধ্যে গেলে দেখতে পাবেন, কথার কথা ব্যাপারটা বুঝছেন কিন্তু, বেস্ট 10 রেস্টুরেন্ট ইন বাংলাদেশ অথবা ঢাকা, মানে আমি চাচ্ছি যে 10টা ভালো রেস্টুরেন্টের নাম, ঠিক আছে? এখন অথবা বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, এইবার আপনি পাবেন বেস্ট রেস্টুরেন্ট বা কিছু, গুগলে লিখে যদি সার্চ করেন। এখন ধরেন রেস্টুরেন্ট তো 5টা বা 10টা পাইছেন, তাদের ওয়েবসাইট কিন্তু পাইছেন, ঠিক আছে? ওয়েবসাইট কিন্তু পাইছেন। রেস্টুরেন্টের ভিতরে কি আছে ওটা না, ওয়েবসাইট যতটুকু সুন্দর করে, ওয়েবসাইট যতটুকু করে, যে যার ওয়েবসাইট যত ভালো করে সাজানো, র্যাঙ্কিং এর জন্য পুশ করা, তারটাই কিন্তু প্রথমে আসবে। এখন যদি আমি লাইভ যদি রেস্টুরেন্টের কথা বলি যে যা টেস্ট করে দেখবো, সেটার হিসাব কিন্তু আলাদা। এখন ধরেন কথার কথা 10টা রেস্টুরেন্ট 1 বছর র্যাঙ্ক করছে, প্রথমে আছে ধরেন ওয়েবসাইট এ র্যাঙ্কিং এ, 2 নম্বরে আছে ওয়েবসাইট বি, 3 নম্বরে আছে ওয়েবসাইট সি, এরকম ভাবে আছে র্যাঙ্কিং এ। এইবার এর মধ্যে 1 বছরের মধ্যে আর নতুন কোনো রেস্টুরেন্ট হইতে পারে না? অবশ্যই কিন্তু হইতে পারে। তাদের ওয়েবসাইট থাকতে পারে না? ওয়েবসাইট কিন্তু থাকতে পারে। আবার এই 1 বছরের মধ্যে এবিসিডি বলে যে 10টা ওয়েবসাইটের নাম বললাম,
তারা তাদের কন্টেন্ট চেঞ্জ করবে, র্যাঙ্কিং এর জন্য ট্রাই করবে যে আমি তো 3 নম্বরে আছি, তাহলে আমি 2 নম্বরে যাব কি কি করতে হইলে। এটা তো করবে নাকি? এটা তো সিম্পল হিসাব যে আমি আমার উপরে যে আছে তাকে টেক্কা দিয়ে তার উপরে কিভাবে আমি যাইতে পারি। ইন্টেনশন যারা এসইও নিয়ে কাজ করে তাদের এরকম। এইবার হচ্ছে ধরেন যখন কোর আপডেট আসে, তখন একদম যে 10টা রেস্টুরেন্ট এ বি সি ডি হিসেবে র্যাঙ্ক করছে, প্রথমে এ বি, তারপর বি এ, তারপর বি এভাবে ওই কোর আপডেট এসে পুরা 10টা রেস্টুরেন্ট চেক করে, মানে রেস্টুরেন্টের ওয়েবসাইট চেক করে যে এইখানে নতুন নতুন আপডেট কোন ওয়েবসাইটে আসছে। যখন নতুন নতুন আপডেট কোনো ওয়েবসাইটের মধ্যে আসবে বা আসে, হায় হায়, তখন ওইটাকে প্রাধান্য দেয়। আর যদি র্যাঙ্কিং কৃত যে ওয়েবসাইট ওইটার মধ্যে যদি তেমন কোনো কন্টেন্ট বা তেমন কোনো আপডেট বা তেমন কোনো কিছু না থাকে, তখন ওইটাকে ডাউনের দিকে দেয়। ওভারঅল ওয়েবসাইটের যত কিছু দেখার কথা, মানে যত কিছু চেক করার কথা, একটা ওয়েবসাইটে চেক তো অনেক কিছু করা যায়, আপনার কন্টেন্ট থেকে শুরু করে একদম টেকনিক্যাল পর্যন্ত, ইউএক্স ইউআই ডিজাইন পর্যন্ত পুরোটা কভার করে হচ্ছে গুগল কোর আপডেট। এটা হচ্ছে প্রতি বছরে একবার বা দুইবার করে আসে, ঠিক আছে? যখন আসে তখন তো অবস্থা খারাপ। আবার এই যে যেমন হচ্ছে স্প্যাম আপডেট, স্প্যাম আপডেটের কাজ কি? যদি কোনো ধরেন স্প্যামি টাইপের ব্যাকলিঙ্ক, মানে ধরেন আপনি লিখছেন যে কি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 লাইভ খেলা, কিন্তু ঢুকে যায় দেখেন যে আপনার জীবন কাহিনী, এগুলান হচ্ছে স্প্যামি। হ্যাঁ, স্প্যাম করা। সো আপনারা যে ট্রাফিকের আশায় যে এরকম কোনো স্প্যাম কন্টেন্ট দিবেন, অথবা মানে স্প্যাম কন্টেন্টের আগের যে টাইটেলটা, এই যে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে টাইটেলগুলো থাকে না, টাইটেল ডেসক্রিপশন ম্যাটার, টাইটেল থাকলে একরকম বাট ভিতরে থাকলে অন্যরকম। কারণ কি, এখানে আপনি যে কোনো কিছু লিখে সার্চ দেন, যেমন হচ্ছে ধরেন এসইও এক্সপার্ট লিখে যদি কথার কথা সার্চ দেন, এখানে ওয়েবসাইট আসবে। আপনি ধরেন যে কি দেখে আপনি ওয়েবসাইটে ক্লিক করবেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইটেল দেখে ক্লিক করেন না? টাইটেলে কি লেখা আছে? টাইটেল। এখন এখানে টাইটেলে লেখা আছে হচ্ছে বেস্ট এসইও এক্সপার্ট অথবা লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এখন এটার ভিতরে আমি ক্লিক করলাম, এটা দেখে যে আমার লোকাল এসইও সার্ভিস লাগবে, আমি এখানে ক্লিক করলাম, বাট ভিতরে গিয়ে দেখি যে অন্য সার্ভিস বা অন্য কিছু। এটা হচ্ছে একটা স্প্যাম। আবার আরেকটা ব্যাপার হচ্ছে আছে ব্যাকলিংক। যখন আমরা ব্যাকলিংকে আসবো ওই সময় বুঝতে পারবো। যখন আমরা একটু মানে ব্যাকলিংকের হচ্ছে স্প্যাম স্কোর থাকে, হ্যাঁ, ওটা আমরা পরে আলোচনা করব। তো স্প্যাম টাইপের, সোজা কথা স্প্যাম টাইপের যদি কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রে স্প্যাম আপডেটে ধরা পড়লে তখন ওইটা ঝামেলা হয়। তো এরকম বিভিন্ন আপডেট আছে, পান্ডা আপডেট আছে, পেঙ্গুইন আপডেট আছে, তারপর হচ্ছে মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং আপডেট আছে, গুগল কোর আপডেট আছে, এরকম মেশিন লার্নিং র্যাঙ্ক ব্রেইন আপডেট আছে। এক একটার কাজ এক এক রকম। এইখানে আরেকটা যে ব্যাপার থাকে, এখান থেকে দেখতে পাবেন যে ডেভেলপার, দেখি এইখানে হেল্প স্ট্যাটাস ড্যাশবোর্ডের মধ্যে যদি যাই, এইখান থেকে গুগল সার্চ সেন্টার, হ্যাঁ, এইখান থেকে আপনাদের যত ধরনের যে ব্লগ থেকে শুরু করে যত আপডেট যাবতীয় যা থাকে, আপনারা এইখান থেকে কোন সালে কি হয়েছে, ডিসেম্বরের আপডেট কি, কোন আপডেট কি, এইখান থেকে সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার, এগুলান দেখে দেখে আপডেট থাকতে হবে। হ্যাঁ, এইবার বলেন আর কার কি কোশ্চেন আছে? এআই নিয়ে কথা বলবো, ওই যে ভাই, যে এআই আজকের টপিকই মনে করেন এআই রিলেটেড, এই যে দেখেন সব একটু এগুলান সব এআই রিলেটেড। আমি আসলে আগে কোশ্চেন গুলো নিতে চাচ্ছি, যেহেতু আজকে লাইভ কোনো কিছু দেখাবো না। মানে কেন, কোনো কোশ্চেন নাই না? তাহলে আমার স্ক্রিন তো দেখাই তো যাচ্ছে। ব্যাপারগুলো দেখেন এখানে, আহ, এখানে বড় হিস্ট্রি। যখন এআই আসলো, এআই আসার পরে, যেমন এআই বলতে কি, ধরেন চ্যাট জিপিটি, জেমিনাই বা পারপ্লেক্সিটি এরকম টাইপের যত প্রকার হচ্ছে এআই লঞ্চ হইলো, আস্তে আস্তে আপনার গুগল চিন্তা করলো যে তাইলে আমরাও ওই লঞ্চ করি, এআই লঞ্চ করি। তো পরবর্তীতেই যেমন নিয়ে আসা হয়। আর একটা ব্যাপার হচ্ছে, যেমন আপনি স্পেসিফিক কোনো কোশ্চেনের যদি অ্যান্সার চ্যাট জিপিটির কাছে চান, দিয়ে দিচ্ছে।
আপনাকে আগে দিত না বা আগে অনেকেই জানতো না, তখন কোনো কিছু দরকার হইলে এইখানে সার্চ করছো যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ এসইও, কথার কথা সার্চ করার পরে দেখেন ওভারভিউ দিয়ে দিছে, বাট এটা আগে ছিল না, এটা আগে ছিল না, এই এআই ওভারভিউটা আগে ছিল না, এটা হচ্ছে পরবর্তীতে অ্যাড হইছে, এবং সাথে হচ্ছে এআই মোডটাও নতুন অ্যাড হইছে। আপনি গেলে এখানে আপনার বাইরে আর নতুন করে যাওয়া লাগতেছে না, এইটার উপর বেস করে আপনি চাইলে এর সাথে চ্যাটিং করতে পারেন। হুম। এইবার দেখেন ব্যাপার শেয়ার করি। আমি হোয়াট ইজ এসইও লিখে সার্চ করলাম, এখানে লিখে দিছি এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কিভাবে ওয়েবসাইট র্যাঙ্ক করার প্রসেস, ভিজিবিলিটি কিভাবে বাড়ে, অর্গানিক ট্রাফিক কিভাবে রেজাল্ট আসে, এরকম ভাবে একটা লিখে দিছে। এইটুকু আমি পড়লে হোয়াট ইজ এসইওর উত্তর পাচ্ছি, তাই কি না? এইবার যদি মনে করেন আমি এই ওয়েবসাইটের মধ্যে যাই, আমি তো এটার মধ্যেও পাচ্ছি হোয়াট ইজ এসইও, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইভাবে রেজাল্ট এই করে। এইটুকু পড়লেও আমি এসইও কি জানতে পারতেছি। এখন আপনি যদি মনে করেন এইখান থেকে যদি যায় না ফেলান যে হচ্ছে হোয়াট ইজ এসইও, তাহলে কি আপনার কষ্ট করে এই নিচের মধ্যে যায় যায় খুঁজে ক্লিক করে এটার মধ্যে গিয়ে কি পোস্ট আছে না আছে এগুলো দেখার দরকার আছে? নাই তো। আছে, যখন আপনি ডিটেইল রিসার্চ করবেন তখন দরকার আছে, বাট আমি বলছি যে স্পেসিফিক উত্তর। স্পেসিফিক উত্তর কিন্তু পেয়ে গেছেন উপর থেকেই। এটাই তো হচ্ছে মানে এসইও তে এআই আপডেট হচ্ছে এইটা আসছে, এসইওর এআই আপডেটটাই এটা। না, ব্যাপারগুলো না অনেক কিছু অনেকভাবে বলে, যেমন হচ্ছে এসইও তো একদম মেইন ফান্ডামেন্টাল, মানে বলে হচ্ছে এইও মানে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, কিংবা বলে জেইও মানে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এআইও, তো এরকম টাইপের অনেকভাবেই কাজ করে। বাট এখন এখানে ব্যাপার হচ্ছে যে এইখানে যে রেজাল্টটা দিল, এইখানে যে রেজাল্টটা দিল এটা কিসের ভিত্তিতে রেজাল্টটা দিল, বা এই রেজাল্টটাই, এখানে আমরা একটু মডিউলের দিকে আসি। এখানে ধরেন এইও জেইও এআইও, হ্যাঁ, এই ওটা হচ্ছে আপনার এই উপরের যে এআই ওভারভিউ, উপরের যে কই গেল এটা, উপরের যে ওভারভিউ এটা হচ্ছে এই ওর জন্য আসছে। আপনার যদি কোনো স্পেসিফিক উত্তর, একটা শর্ট 1 লাইন বা 2 লাইনের মধ্যে কোনো স্পেসিফিক উত্তর আপনি গুগলের এআই ওভারভিউ থেকে পান, ওইটা হচ্ছে এই ওর মধ্যে মাধ্যমে আসছে। কেমনে আসতেছে, কিভাবে আসতেছে বা কিভাবে আসে ওগুলো না আমি পরে বলতেছি, বাট জিনিসটা বোঝেন আগে। হুম। আচ্ছা, বুঝতেছেন তো? আর কথা নাই। জি বুঝতেছি। জি স্যার, হ্যাঁ স্যার, বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, ওই যে তানিয়া আপু বলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আসসালাম। মানে কিছু জায়গায় আমি ভিডিওতে আর কি দেখেছিলাম যে এখন নাকি এসইও এআই দিয়েও করা যায়, এটা কি সত্যি স্যার? করা তো যাই, এআই দিয়ে অনেক কিছুই করা যায়। ফুল এআই আপনাকে ফুল করে দিবে না, বাট অনেকটুকুই করা যায়, ওগুলো না আমরা দেখবো। এখন ব্যাপার হচ্ছে কি, আমরা যখন ম্যানুয়াল পারবো, আপনাকে কথার কথা এই যে বললেন যে এআই করে দিচ্ছে কোন একটা কোম্পানিতে, এআই তো অনেক কিছুই করে দেয়, কোড করে দেয় না, ছবি বানায় দেয় না, ভিডিও বানায় দেয় না, দেয় তো? আপনাকে যদি বলে যে আপনি একজন ডেভেলপার, আপনি কোড মানে কোডার, ধরেন কথার কথা হোয়াট মানে লারাভেল ডেভেলপার কথার কথা ধরেন, তা আপনি একজন ডেভেলপার, আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউতে ডাকছে, আপনাকে একটা কাজ দিছে, বলছে যে কাজ করো। দুনিয়ার এমন কোনো কোম্পানি নাই যে ওইখানে বসে আপনি বানাবেন হচ্ছে এআই দিয়ে বানায় নিয়ে ওইখানে ইন্টিগ্রেট করে দিবেন, আপনাকে নিবে, বলবো আপনি তো জানেনই না, ওই জন্য এআই হেল্প নিছেন, তাই না? এআই দিয়ে তো করা যায়, অনেক কিছুই করা যায়, বাট আপনি জানতে হবে। আপনাকে ইন্টারভিউতে যদি বলে বা একটা লাইভ কাজ দিল, বলে দেয় যে আপনি চ্যাট জিপিটির আশেপাশে যাইতে পারবেন না। আমি যেখানে জব করি, জব করতাম,
ওইখানে তো ট্র্যাক করা হয়, ট্র্যাকার দিয়ে হাফস্টাফ দিয়ে ট্র্যাক করা হয়। এখানে বলা হয় যে মানে এআই এর আশেপাশে যাওয়া যাবে না। মানে গুগল থেকে চাইলে ডাটা নিতে পারেন, বাট এআই ইউজ করা যাবে না। আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি খালি একটা প্রম্পট দিবেন, ইন্টার দিবেন, আপনাকে ছবি বানায় দিচ্ছে। তার মানে কি আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছেন? না। জি না। ব্যাপারগুলো হচ্ছে এরকম। আপনার শিখতে হবে একদম কোথায় থেকে আস্তে আস্তে উপরে উঠতেছে এটা জানতে হবে, তাইলে বেসিক। সম্ভব। হ্যাঁ। আর কি যেন হাত উঠাইছিল। আচ্ছা যাই হোক, কি যেন বলতেছিলাম, আমরা এই কয়টা এই কয়েকটা জিনিস বুঝি। এসিও ধরেন যে এখানে একটু স্ট্র্যাটেজি আর একটু সময় সাপেক্ষ ব্যাপার। এসিওতে একটা মজা আছে কি জানেন? আপনি যদি ক্লায়েন্ট পান, সব থেকে বেশি মজা লাগে এটা, আপনি কাজ জানেন না, মোটামুটি জানেন, কিন্তু কথার কথা কোনো কারণবশত কাজ একটা পায়ে গেলেন, ঠিক আছে? কাজ পাইলে দুনিয়ার সব ক্লায়েন্ট জানে যে 1 2 মাস 3 মাসে এসিওতে কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করে না। তার মানে 6 মাস আপনাকে দেখতেই হবে। 6 মাস আপনি কাজ করতেছেন, দিচ্ছেন, র্যাঙ্ক করলো কি কি করলো ওটার হিসাব পরে আসতেছি। আপনি 6 মাস কাজ করতেছেন, আপনাকে তো বলবেন না যে র্যাঙ্ক করে না কেন, কারণ র্যাঙ্ক করতেই লাগে 6 মাস। 6 মাস পরে যখন দেখবে যে না র্যাঙ্ক করতেছে না, ঠিক আছে আমি 6 মাসের পেমেন্ট নিচ্ছি, তুমি অন্য কাউকে দেখো। মানে এইরকম ইন্টেনশন নিয়ে কিন্তু আবার কাজ কাজ শেখা যাবে না, ঠিক আছে? এরকম ইন্টেনশন নিয়ে কাজ শেখা যাবে না। আপনাকে, আপনি যখন এখানে গুগল সার্চ আছে নাকি না দেখি তারা, আছে। আপনি রেজাল্ট আপনাদের এইখানে কোর্স কিন্তু একবার ছোট না, কিন্তু এসির 17টা ক্লাস মানে বুঝতেছেন অনেক বড়ই। এর থেকে অনেক অ্যাডভান্স আছে ওগুলান, হয়তো কোনো এক সময় আমি নিজেই ভিডিও বানাবো, অথবা কোনো একটা পরবর্তী কোর্স হইলে ওইখানে আপডেট হবে, মানে অ্যাড হবে। এরকম ইচ্ছা আছে। এর থেকেও একটু অ্যাডভান্স, বাট এটা হচ্ছে একদম মানে বেসিক টু অ্যাডভান্স। এই কোর্স যেটা আছে এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। এর থেকেও কিছু কিছু টপিকে, মানে কিছু কিছু টপিক বা সাব টপিকে আরো অ্যাডভান্স কাজ আছে, হ্যাঁ। কাজের তো শেষ নাই। বাট এটা যদি জানেন তাহলে আর মনে করেন আপনি এসইও এক্সপার্ট, সোজা কথা। মোটামুটি চলা যাবে নাকি? হ্যাঁ, মোটামুটি চলা যাবে তাহলে। মোটামুটি না, দৌড়াবে। এরকম আপনি একটা অন্য প্রতিষ্ঠান থেকে এরকম কোর্স আউটলাইন নিয়ে এসে আমাকে দেখেন যে এই এই আউটলাইনে হচ্ছে আমি পাইছি, দেখেন। আচ্ছা, আম, কি জানো কি বলতেছিলাম, আর একটা কি যেন বলবো আপনাদের ভুলেই গেছি, ধরো। আচ্ছা, আর একটা ব্যাপার শেয়ার করি, এখানে মেবি নাই। নিচে তো বলছিলেন আছে, নিচে তো না না, দেখছিলাম। মানে ইএটি রিলেটেড কোনো কিছু নাই। এটা একটু ইম্পর্ট্যান্ট আছে, ইএটি রিলেটেড এখানে কিছু হয়তো নাই, যাই হোক। যেহেতু আজকে থিওরি ক্লাস, ইএটি সম্পর্কে একটু আইডিয়া। আচ্ছা, এই কয়েকটা, এই যে যে 2 নাম্বার মানে সেকেন্ড যেই লাগতো হচ্ছে ইএটি। তো ইএটিটা আমি এই যখন যেই বোঝাই ওই সময় আমি কভার করে দিচ্ছি। এখন ব্যাপার হচ্ছে এখন ব্যাপার হচ্ছে এইও তো আমরা বুঝছি, যখন গুগল কোনো একটা স্পেসিফিক প্রশ্নের উত্তর দিবে, গুগল যখন কোনো স্পেসিফিক প্রশ্নের উত্তর দিবে, ওইটা হচ্ছে এইও। আপাতত এইটুকুই মনে করেন, এইখানে দিল কিভাবে ওইটা পরে দেখি। আর যেই ওটা হচ্ছে কি, যেই ও কি, এই যে যে উত্তর যে দিচ্ছে, এখানে যে অ্যান্সার দিচ্ছে, এই অ্যান্সার গুলো পাইলো কই? এই অ্যান্সার তো কোথাও না কোথাও থেকে পাইছে। আর এইখানে র্যাঙ্ক করার মানে র্যাঙ্ক করলে আমাদের সুবিধা কি? আমাদের ওয়েবসাইট থেকে অনেক আছে, যেমন হচ্ছে এখন র্যাঙ্ক করে কিনা আমি দেখি। এখানে আমি কয়েকটা জিনিস র্যাঙ্ক করাইছি, যেমন হচ্ছে ধরেন বেস্ট, 2টা কোম্পানিতে জব করছি, 2টা কোম্পানিরই এখন আছে কিনা আমি জানি না, থাকার কথা। কোন কিওয়ার্ডে যে র্যাঙ্ক করছে আল্লাহ জানে, মনে নাই। বেস্ট ই কমার্স ওয়েবসাইট বিল্ডার মেবি নাকি,
ই কমার্স ওয়েবসাইট বিল্ডার, বিল্ডার বিডি, বিডি এরকম ই কমার্স ওয়েবসাইট বিল্ড করে। মানে আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে, ই কমার্স ওয়েবসাইট দেখি এই কিওয়ার্ডই নাকি, এই কিওয়ার্ডে এই যে দেখেন এই কিওয়ার্ডটা ধরেন আমি, এই দেখেন এখানে দেখেন এআই ওভারভিউতে দিয়ে দিচ্ছে আমি এই কোম্পানিতে জব করছি। দেখেন এইখানে র্যাঙ্ক করছে, এখান থেকে ট্রাফিক যায় কিন্তু এই পাশে র্যাঙ্ক করছে, এইখানে র্যাঙ্ক করছে, এইখানে র্যাঙ্ক করছে, এইখানে শো হিসেবে দেখাইছে। এটা আর একটা কোম্পানি, এটা কম্পিটিটর দেখেন, সেই জিনিস কিন্তু এটা এইখান থেকে পাচ্ছে। এবার ব্যাপারগুলো হয় আর একটা হচ্ছে কি জানো, ওই ওয়েবসাইট তো মনে হয় হ্যাক হয়েছে, ওটা মনে হয় পাওয়া যাবে না। বেস্ট সেলসম্যান ট্র্যাকিং অ্যাপ বিডি এরকম টাইপের মনে হয় কিছু, দেখি আসে কি না। আসছে, এই যে এটা, এই কোথায় কোথায় অ্যাপের কাজ করা হয়েছে, কোথায় অ্যাপের কনসোলে এখনো মনে হয় আমার কাছে আছেই। দাঁড়ান আমি এটা বের করে নেই। হুম, লাইভ সাপোর্ট 10-11টার থেকে। বেশি কিছু দেখাবো না, এগুলা না আসলে মানুষের জিনিসে হাত দেওয়া ঠিক না। এখানে ব্যাপার হচ্ছে দেখেন, এইখানে যখন নতুন অবস্থায় থাকে তখন এরকম ছিল, কিছুই ছিল না। তারপরে যখন কাজ শুরু করি এখানে 5,000 ট্রাফিক, তারপর হচ্ছে এখানে 5 লাখ প্লাস মানুষের কাছে পৌঁছানো, বিভিন্ন কিওয়ার্ডে র্যাঙ্ক করা, যাই হোক এটা ক্যান্সেল করে দিই। সো ব্যাপারটা হচ্ছে আপনারা যখন রিপোর্টিং করবেন, রিপোর্টিং করতে হইলে আপনাদের তো একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট পাইলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমনে করবেন এই ব্যাপারে কিছু আছে, নিউ ওয়েবসাইট হ্যান্ডেল প্রসেস, ঠিক আছে আছে। তাহলে আর ওই ব্যাপারে না বলি। এইও হচ্ছে এটাই যে সরাসরি আপনি কোনো একটা প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর সরাসরি যেন 1 বা 2 লাইনের মধ্যে দেয়। এবার এই ওটা ফোকাস করতে মানে এই ও ধরেন আপনি কথার কথা নিয়ে আসবেন, এই ও নিয়ে আসতে হলে কি কি করতে হবে তাহলে এটা জানতে হবে। যে আমি যে দেখালাম একটু আগে যে এখানে যে আসছে এটা করতে হলে কি কি মানে কি কি জানা দরকার বা কি কি কিভাবে এটা আসে, যেভাবে বলবো সেম ভাবে করবেন, সেম ভাবে নাও আসতে পারে, ঠিক আছে। এখন আমি বলি সেটা হচ্ছে এটার পেছনে কাজ করতে হলে আপনাকে কন্টেন্টটা একটু ভালো মতো মানে রিসার্চ করে লিখতে হবে। কয়েকটা বিষয় আমি বলি, সব বিষয় না। যেমন আপনারা যদি কোনো একটা কন্টেন্ট, আমাদের এসইও করতে হয় হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্টের মধ্যে আপনাদের যে টপিক নিয়ে কন্টেন্ট লিখবেন ওই টপিকের যেন শর্ট একটা অ্যান্সার থাকে কন্টেন্টের মধ্যে, শর্ট একটা অ্যান্সার যেন ওই কন্টেন্টের মধ্যে থাক, মানে
থাকে, ঠিক আছে? এই একটা গেল। এফএকিউ আছে না? এফএকিউ সম্পর্কে আইডিয়া আছে? এরকম টাইপের নিচের দিকে যাবে। যেমন ধরেন এটার মধ্যে যাই দেখি এফএকিউ এটা লিখছিলাম কিনা। এই নিচের দিকে এরকম প্রশ্ন থাকে, কয়েকটা প্রশ্ন থাকে, উত্তর থাকে, এফএকিউ বলে ওটাকে। একটা কন্টেন্টের শেষে কিছু প্রশ্ন থাকে, প্রশ্ন থাকে এবং প্রশ্নের উত্তর থাকে, ওটাকে বলে এফএকিউ। কি? কোশ্চেন আছে না ওইটা, হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আছে না, ওইটাই তো থাকে ওয়েবসাইটের শেষের দিকে, ওটা দিতে হয়। ওইটাই তো শর্ট ফর্ম এফএকিউ বলে আর কি, যাই হোক, হ্যাঁ। প্রোডাক্টের মধ্যে এফএকিউ গুলো মনে হয় পরবর্তীতে কেটে দিছিলাম নাকি? ডিজাইন তো নতুন করছে দেখতেছি। যাই হোক, এইদিকে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে, এফএকিউ থাকে, এফএকিউ আমরা কিভাবে দেয় ওগুলো দেখবো, হ্যাঁ। তো এফএকিউ গুলো দিতে হবে। এফএকিউ অনেকেই দেয় না, বাট এফএকিউ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখন বর্তমান আপডেট সময়ে, ঠিক আছে? এফএকিউ দিবেন, এফএকিউ ডিজাইন করে দিতে পারলে এটা ভালো আরো। সমস্যা নাই এখানে, যেমন যেমন কথার কথা এই একটা কন্টেন্ট, এই কন্টেন্ট রিলেটেড, আমি এই কন্টেন্টটা পড়লাম, কথার কথা এই কন্টেন্টটা পড়লাম, কোনো মনে, এই যে আছেই তো। এই যে এফএকিউ, এই কন্টেন্টের পরে হোয়াট ইজ সেলসম্যান ট্র্যাকিং অ্যাপ, আসলে সেলসম্যান ট্র্যাকিং অ্যাপটা কি, এখানে এখানে যে উত্তর দিছে না, এক লাইন বা দুই লাইনে একটা উত্তর দিছে না, এরকম এরকম থাকে ওয়েবসাইটে, এরকম থাকে, এরকম দিতে হয় আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে স্কিমা মার্কআপ, তো বুঝবেন না নেই মনে হয় প্রথমের দিকে, ওটা হচ্ছে টেকনিক্যাল এসইও তে দিব। তো এই সব ব্যাপারগুলো যখন একটা ওয়েবসাইটে ইনক্লুড থাকে, তখন হচ্ছে আপনার এই এইও এইওতে হচ্ছে প্রাধান্য আসে বেশি। তো এগুলা না হচ্ছে আমরা একটু পরে দেখবো, হ্যাঁ। আর বলেই তো দিলাম। আর যেইও যেটা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, ওইটা হচ্ছে এখানে যে উত্তরগুলো দিচ্ছে, এখানে এই যে এখানে উত্তরগুলো যে দেয়, এই ডাটাগুলো পায় কই থেকে? যেমন এইটা ওপেন করছে কিন্তু এই ট্যাবে, কপি করলাম, এটা কিন্তু পেস্ট করছে এখানে। তাহলে এই কন্টেন্টের মধ্যে থাকার কথা হিসাবে, ব্যাপারটা বুঝছেন? এইটার সাইডে এই লেখাটা যে দিছে, এই লেখা দিছে, তাহলে এটা কিন্তু আমার কন্টেন্টে থাকার কথা, এই ওয়েবসাইটে তো থাকার কথা, তাই না? তো আমি তো এটা তো ওপেন করছি, যে ওপেন নিউ ট্যাব দিয়ে এটা ওপেন করছি। ওপেন করে যদি কোনো কিওয়ার্ড খুঁজি, তাহলে কন্ট্রোল এফ, এফ দিয়ে ওইটা কপি করছি, ওটা তো পেস্ট করছি, তাহলে তো নাই তো। যেমন ধরেন এইটুকু লিখে যদি আমি কপি করে এখানে পেস্ট করি, এটা এই যে কপি করছে, আছে তো 5 বার বসানো আছে, বাট এটা তো নাই। তাহলে এটা ফেসবুক আসলো কই থেকে, ওয়েবসাইটে আসলো কই থেকে? জেনারেটিভ ইঞ্জিন এইভাবে কাজ করে। কিভাবে কাজ করে? ধরেন আপনার কোনো একটা টপিক, যেটার অ্যান্সার এআই দিবে, তখন কি করে, এই রিলেটেড যত ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইট থেকে জাঙ্ক আকারে, মানে ছোট 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 আকারে কালেক্ট করে ওই রিলেটেড অ্যান্সার এই এআই কে প্রদর্শন করে। ব্যাপারটা বুঝছেন? আমি আবার ক্লিয়ার করি। এইও ডিরেক্ট হচ্ছে আপনাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে, এক লাইন দুই লাইনে ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে। বাট এখানে তো আরো আছে, আরো আছে না? এখন কোথায় অ্যাপ, এটা কি, কোথায় অ্যাপটা কি? দ্য লোকাল মার্কেট লিডার বিল্ড এই ডিস্ট্রিবিউশন বা
ওই যে জিপিএস ট্র্যাকিং অ্যাপস বা জোন ম্যানেজমেন্ট, আপনি যে জোনে কাজ করবেন, আপনার ধরেন যে মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরকে আপনি একটা জোন ক্রিয়েট করে দিবেন এই অ্যাপসের মাধ্যমে। ওই জোনের বাইরে যখন যাবে তখন আপনি বুঝবেন যে আমার তো থাকার কথা এইটুকু। আপনার স্টাফ, আপনি একটা কোম্পানির ওনার, আপনি তাকে অ্যাপস দিলেন। এই অ্যাপ সম্পর্কে আমি জানি যার কারণে আমি বলতেছি। আপনি একটা কোম্পানির মালিক, আপনি আপনার স্টাফদের অ্যাপস দিলেন, ধরেন 10 জন স্টাফ, তাদের অ্যাপস দিলেন। তারা কখন কাজে আসলো, ওইখান থেকে কি বলে মানে ইন করা, ইন কখন করলো, কখন আউট হইলো, ওই অ্যাপস থেকে করতে পারবে। কোথায় যাচ্ছে, তারপরে হচ্ছে কি করতেছে, এগুলো দেখ মানে কি করতেছে বলতে তার ফোন নিয়ে ওই যে জোন আপনি ক্রিয়েট করে দিবেন ওই জোনের বাইরে যদি যায়, তারপরে সেটাও দেখতে পারবেন, হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন, এটা অনেক কিছু কাজ করতে পারবেন এই অ্যাপস দিয়ে। তো এইটা যেমন আমি এখানে লিখছি যে সেলসম্যান ট্র্যাকিং অ্যাপ, তো সেলসম্যান ট্র্যাকিং শুধুমাত্র ওইটা এটা না, তো এটাও সেলসম্যান ট্র্যাকিং, বা তারপরে যে এটাও সেলসম্যান ট্র্যাকিং, এই যে এটাও সেলসম্যান ট্র্যাকিং অ্যাপ। সো এখন এই রিলেটেড এই একটা অ্যাপস পাইছে, এই একটা অ্যাপস পাইছে, এই একটা অ্যাপস পাইছে। এখন এই তথ্যটা যে শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে নিছে ওটা না, এই রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে কিওয়ার্ডের উপর বেস করে, যতগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে ঢুকছে, প্রত্যেকটা ওয়েবসাইট থেকে অল্প 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 করে ডাটা নিছে, ডাটা নিয়ে এআই এর মতো করে বানায় দিছে। তাহলে এটা নিয়ে লাভ কি বা কি, তাই না? যে নিল, হ্যাঁ বুঝলাম, নিল বুঝলাম। এখন আপনার ওয়েবসাইট থেকেও যদি নেয়, আপনি একটা কন্টেন্ট লিখতেছেন, ওই কিওয়ার্ড রিলেটেড সার্চ দিয়ে ধরেন জেনারেটিভ ইঞ্জিন আপনার ওয়েবসাইট থেকে নিল, তাইলে বিশ্বাস, তাহলে এটা এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে আপনার ওয়েবসাইট তাহলে গুগলের কাছে কতটুকু ট্রাস্ট যে আপনার ওয়েবসাইট থেকে নিল। ঢুকবে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে, মানে প্রত্যেকটা ধরেন ওয়েব পেজেই ঢুকবে, প্রত্যেকটা ওয়েব পেজেই, বাট নেওয়ার মতো নিবে কয়েকটা থেকে। প্রত্যেকটা ওয়েবসাইট থেকে নিল, নেওয়ার মতো নিবে জাঙ্ক আকারে, যেটা ভালো লাগে সেটা। এখন যেটা ভালো লাগে কি, এইবারে যে বলছিলাম না যে এটি বলবো, ভালো লাগে কোনটার থেকে, যেই কন্টেন্ট ধরেন হোয়াট ইজ যে ইউ লিখলেন, আপনাকে একটা উত্তর দিল, এই উত্তরটা পাইলো কোথায়, 10টা ওয়েবসাইট রিসার্চ করে 10টা ওয়েবসাইট থেকে নিয়ে মনের মতো করে একটা লিখে দিল। তাইলে যে ধরেন 50টা ওয়েবসাইটের মধ্যে থেকে যে 10টা ওয়েবসাইটের মধ্যে গিয়ে যে লিখে আপনাকে দিচ্ছে, ওই 10টা ওয়েবসাইটের মধ্যে যদি আপনার ওয়েবসাইট থাকে, তাইলে ওই ওয়েবসাইটটা মানে আপনার ওয়েবসাইটটা গুগলের কাছে অথরিটেটিভ ওয়েবসাইট। ঠিক আছে? এইবার অথরিটেটিভ ওয়েবসাইট হইতে হইলে আপনাকে জানতে হবে যে অথরিটেটিভ ওয়েবসাইট বানাইতে হয় কেমনে। অথরিটেটিভ ওয়েবসাইট বানাইতে হয় হচ্ছে, এখানে একটা ফর্মুলা আছে, হচ্ছে ইইএটি ফর্মুলা, মানে ইএটি এই ফাংশনে কাজ করে। ইএটিটা কি, মানে এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটিভ, ট্রাস্টওয়ার্থি, এরকম টাইপের কিছু একটা। বানানার আমি লিখে দেখাচ্ছি না, এখানে আমি ইইএটি লিখি, এইটি ফুল ফর্ম এরকম টাইপের কিছু লিখি। যেমন ধরেন এই যে এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ যেটা বললাম, অথরিটেটিভনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্থিনেস। এবার এইগুলান হচ্ছে কিভাবে কাজ করে একটা ওয়েবসাইটের অথরিটি, এই দেখেন এবার কিন্তু আসতেছে, আমি বারবার বলতেছি কি অথরিটি অথরিটি। আপনাদের অথরিটি কিন্তু বলে দিছিলাম যে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বলছিলাম না? কারণ ওইটা যদি না শিখে যদি অথরিটি বলতাম তাহলে তো শিখতে পারতেন না। সো আমি ওই জন্যই ক্লাস শুরু করার আগে বলছি যে আপনি প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা জিনিস মুখস্থ রাখতে হবে। হুম। এই অথরিটেটিভ ওয়েবসাইট হইতে হইলে আপনাকে এই ফর্মুলাটা মেনটেন করতে হবে। এটা কেমনে মেনটেন হবে, সবগুলো পারবেন না, যতটুকু সম্ভব ট্রাই করাতে হবে। যেমন ধরেন আমি লিখলাম, লেখার পরে এই একটা ওয়েবসাইটের মধ্যে গেলাম, দাঁড়ান আমি এগুলা একটু কাইটে দিই, হ্যাঁ। ধরেন এই একটা ওয়েবসাইটে গেলাম, এই একটা গেলাম ওয়েবসাইটে, এই একটা গেলাম ওয়েবসাইটে, এইবার আসি, আসার পরে ব্যাপারটা দেখেন এখানে, আসার আগে এটা একটু বুঝি।
আমরা তো এসইও করব হচ্ছে কন্টেন্টে, ঠিক আছে? এসইও করব হচ্ছে কন্টেন্টে। এই কন্টেন্ট যে লেখছে তার এক্সপিরিয়েন্স বা এক্সপার্টাইজ, এক্সপিরিয়েন্স একটা, এক্সপার্টাইজ একটা, তার এক্সপিরিয়েন্স কেমন এবং এই লেখাতে তার এক্সপার্টাইজ কেমন, এইটা গুগলকে বুঝাইতে হবে। এখন আপনিও লিখতে পারেন, আবার যে একদম প্রফেশনাল কন্টেন্ট রাইটার সেও লিখতে পারে। তো দুজনের মধ্যে এক্সপার্টাইজ কে? যে প্রফেশনাল কন্টেন্ট রাইটার সে। কারণ গুগল তো এরকম রিলেটেড, যে আমি 3টা ওয়েবসাইট অলরেডি ওপেন করছি এটি রিলেটেড। 3টা কি একসাথে আছে নাকি একটা আছে তারপরে একটা আছে তারপরে একটা আছে? 3টা 3 সিরিয়ালে না, প্রথমে র্যাঙ্ক করছে একটা, দ্বিতীয় একটা, একটা তৃতীয় একটা। তো বিভিন্ন ম্যাট্রিক্সের উপর বেস করে আপনার হচ্ছে এই মানে র্যাঙ্কিং ফ্যাক্টর কাজ। এটি একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, ব্যাকলিং একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, অন পেজ একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। তো একটা কন্টেন্টে কতটুকু এক্সপিরিয়েন্স আলা মানুষ লিখতেছে ওইটা ফিল আপ করে, এক্সপার্টাইজ কেমন এটা ফিল আপ করতে হয়, ওয়েবসাইটের অথরিটি কেমন এটা ফিল আপ করতে হয়, আর এই কন্টেন্ট যে আমি পড়তেছি এটা ট্রাস্ট ওয়ার্থি কেমন, মানে বিশ্বাসযোগ্যতা আছে কিনা। আপনি ভুলভাল তথ্য দিবেন হবে না, ঠিক আছে? ভুলভাল তথ্য দিলে হবে না। এখানে রেফারেন্স কেমন আছে, যেমন ধরেন এখানে দেখেন। ব্যাপার, দেখেন এখানে, দেখেন এখানে এটা লেখছে কে? কার্লস সিলভা। কন্ট্রিবিউটর হচ্ছে যে এই নাম। তো ইনি কে? আমরা একটু ওপেন করি। ইনি হচ্ছে এটা, মানে কন্টেন্ট প্রোডাকশন এক্সপার্ট অ্যাট এসএমরাশ। ইনি লিখতেছে, ইনার কিন্তু মানে সব বায়োডাটা কিন্তু এই জায়গায় দেওয়া আছে। উনি কি কত বছর যাবত কাজ করতেছে, তারপর ইনি কি কাজ করছে না করছে, এরকম টাইপের, ঠিক আছে? তো এটা একটু পড়ে নিয়েন, এরকম ভাবে একটু পড়ে নেন। তো সব ওয়েবসাইটে এখন আমরা তো আর এনার মতো এত এক্সপার্ট না। এনার দেখেন এখানে লিঙ্ক দিছে, টুইটার, লিঙ্কডইন, যে বিশ্বাস করাবো বা বিশ্বাস করব না ওরকম কোনো মানে ইয়ে নাই, ঠিক আছে? সো এইরকম এক্সপার্টাইজ এডুকেশন, দেখেন এডুকেশন এই এই জায়গা থেকে করছে এরকম ভাবে প্রত্যেকটা। যেমন হচ্ছে এগলান এগলান কন্টেন্ট সে লিখছে, তিনি একজন প্রফেশনাল কন্টেন্ট প্রোডাকশন এক্সপার্ট। সো এক্সপার্টাইজ লেভেলটা এটাই, এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ। সো এভাবে লেখছে যে প্রত্যেকটা একটি আলাদা আলাদা করে লেখছে, যে এরকম ভাবে ট্রাস্ট অর্থ কি, এক্সপায়ার অথরিটেটিভনেস কি, এভাবে লেখছে, ঠিক আছে? এই যে লিঙ্কডিন করছে, এগুলা বাকি দিকে তাকানোর দরকার নাই, আমরা শিখবো। নিচেও দিয়ে দিছে এই যে তার এক্সপার্টাইজের মধ্যে আছে হচ্ছে কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট প্রোডাকশন, এআই, কন্টেন্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো এইখানে তার এইখানে তার হচ্ছে সমস্ত বায়োডাটা দিছে। এখানে যে আমি আমি দিলাম, দেওয়ার পরে ভুলভাল তথ্য দিলাম তা না। তার ফেসবুকে গেলেও সে যে এক্সপার্টাইজ এটা মানে বুঝবে। তার মানে টুইটার, ইনস্টাগ্রাম, যেটাতেই যান সেটা থেকেই বুঝবে। হুম, এই হলো ইএটি। একটা কন্টেন্টে এরকম ভাবে আস্তে আস্তে অথরিটি বানায়। এখানে দেখেন আর আরো আরো কিছু ব্যাপার দেখায়। ধরেন এখানে হচ্ছে এসিএম রাশ থেকে, এসিএম রাশ তো অনেক ট্রাস্ট একটা বড় ওয়েবসাইট, ইয়া কি বলে টুলস। এইখানে ডাটা শো করাইছে, মানে ট্রাস্ট যেভাবে করানো লাগে আর কি, সেরকম সেরকম ভাবে করাইছে। বিভিন্ন জায়গার এই যে রিপোর্ট দিছে, যে আমি লিখলাম ওরকম না, স্ক্রিনশটে তাদের ডোমেইনের নাম সহ উল্লেখ আছে। এখানে স্ট্র্যাটেজি, এর বাইরে আর কিছু নাই। হ্যাঁ,
সো জেনারেটিভ ইঞ্জিন করতে হইলে এরকম টাইপের হইতে হবে, তাইলে 10টা ওয়েবসাইটের মধ্যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ছোট একটা জাঙ্ক আকারে হইলেও মানে কোনো একটা টেক্সট নিবে, নেওয়ার পরে জেনারেটিভ ইঞ্জিন হিসেবে এখানে শো করাবে। আর কি আছে পরে? পরে আছে হচ্ছে এআইও হচ্ছে আপনি কোনো একটা কন্টেন্ট লিখলেন, কন্টেন্টকে এআই দিয়ে অপটিমাইজ করলেন। সিম্পল হিসাব, একটা কন্টেন্ট এডিট করতেছেন বাট ওইখানে এআই ভাইব। কিছু কিছু কন্টেন্ট কিন্তু দেখলেই মনে হয় যে এআই দিয়ে লেখা। এআই দিয়ে লেখা কন্টেন্ট আমরা দেখলেই বুঝতে পারবেন, যখন একটু, এখনো অনেকেই বুঝেন বাট যখন একটু বেশি এক্সপার্টাইজ হবেন ওই সময় দেখবেন যে এইসব কন্টেন্ট, কোন কোন কন্টেন্ট এআই দিয়ে লেখা, কোন কোন কন্টেন্ট এআই সারা লেখা, ম্যানুয়ালি লেখা। হ্যাঁ, সো আচ্ছা, এখানে তো আমার একটা ইয়ে বানানো থাকার কথা। যেমন হচ্ছে ওই যে ওই কথাই আর কি, যে এআই কে প্রশ্ন করলে সরাসরি উত্তর দেয়, এই যে সরাসরি উত্তর দিছে এআই ওভারভিউতে, কিছু স্ক্রিনশট দেওয়া আছে এখানে। আর যে ইও হচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে নিয়ে এরকম ভাবে বড় বড় উত্তর দেয়। আর এআই হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন করে, এআই দিয়ে কন্টেন্ট অপটিমাইজেশন করে। এই তো, একটা কন্টেন্ট লিখবো আমরা, যখন ওই যে অন পেজের মধ্যে যাব ওই সময় আহ দেখতে পাবো আর কি। নিচে কি দেখলাম? নিচে এরকম ভাবে দেখছি যে কন্টেন্ট যেন ব্যবহার করে, কন্টেন্ট ব্যবহার করতে হইলে আপনার অথরিটেটিভ ওয়েবসাইট লাগবে, কন্টেন্ট লাগবে। আর আমরা এআই দিয়েই কন্টেন্ট লিখবো, এআই দিয়ে এসইও অপটিমাইজ করব। ঠিক আছে, এগুলান দেখবো হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস বলতে, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা একটা কন্টেন্ট লিখবো, এআই দিয়েই কন্টেন্ট লিখবো, এআই দিয়ে কন্টেন্ট লিখে আমরা ওয়ান পেজ এসইওতে চলে যাব। হ্যাঁ, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 পার্ট 2 দেখছি, তারপরে হচ্ছে মানে এসইওতে এআই কিভাবে কাজ করে এই সম্পর্কে জানছি, কিভাবে কাজ করতে হয়, যেমন হচ্ছে এখানে এইও তে জন্য এইও কাজ করাইতে হইলে কি কি করতে হবে, তারপর যেইও তে কিভাবে করতে হবে, বা এআই দিয়ে এআই অপটিমাইজেশন আমরা কিভাবে করব, এগুলান দেখবো। আর কন্টেন্ট অপটিমাইজেশন কালকে মানে নেক্সট ক্লাসে হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন করে একদম ডিরেক্ট অন পেজ এসইও কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, অন পেজ এসইও 2টা ক্লাস আছে না? এটা অবশ্য এটা হবে উপরে, এই লেখাটা হবে হচ্ছে উপরে। ঠিক আছে, দুইটা মিক্স করে এই করবো নি। এইবার বলেন, কারো কোনো কোশ্চেন আছে নাকি? ক্লাস শেষ করে দেবো। সুমা মল্লিক। জি স্যার। একজন একজন করে বলেন। সরি, আমার কম্পিউটার অডিওটা ওপেন ছিল যার জন্য সমস্যা হচ্ছে। তো কোশ্চেন আজকে ক্লাস রিলেটেড কিনা বুঝতে পারতেছি না, তবে কোশ্চেনটা হলো যে একটা ই কমার্স ওয়েবসাইটে যদি কিছু প্রোডাক্টের র্যাঙ্কিং কমে যায়, তো এটা আমি হচ্ছে কিভাবে বুঝবো আর এটা ঠিক করবো কি করে? আচ্ছা, এটা হচ্ছে টেকনিক্যাল এসইওতে দেখায় দিব। আমি একটা কাজ পাইছিলাম আগে, যখন ক্লাস করছিলাম ওই ক্লাস আর কি চলাকালীনই কাজটা পাইছিলাম, কিন্তু আমি হচ্ছে মানে সেভাবে বুঝতে পারিনি। আমি আমার মতো করে ট্রাই করছিলাম সেমরাসে দিয়ে, কিছু কিছু পয়েন্ট আমি নোট আউট করছিলাম, কিন্তু এটা হচ্ছে মানে সলভ করতে পারিনি। নোট আউট করছিলাম ঠিকই, কিন্তু আমি সলভ করতে পারিনি, বুঝতে পারিনি। এই জন্য কোশ্চেনটা করলাম। এখন কি ওই কাজ আছে?
না, কাজটা অন্যরা করতেছে, মানে আচ্ছা, আমাকে যে দিছিল উনি কাজ করে, ওনার তাহলে থেকে এগুলা বলছে যে হচ্ছে আপনি ট্রাই টেকনিক্যাল, করেন। টেকনিক্যাল এসইও ক্লাসে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা র্যাঙ্ক ফল হয়, কিভাবে আমরা সেটা দেখবো কিভাবে। তো ধরেন আপনার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে, ফল হচ্ছে কিভাবে, ওই যে একটু আগে একটা ইয়ে ওপেন করছিলাম না, ওই ফল যখন হয় তখন আমি বুঝতে পারবো, তখন নতুন করে আবার। এখন ব্যাপার হচ্ছে আপনি যে একটা কন্টেন্ট যে সারা জীবন র্যাঙ্ক করবেন ওরকম না। গুগল কোর আপডেট যদি আসে, আমি প্রথমে আপডেট নিয়ে কথা বলছি, গুগল কোর আপডেট যদি আসে তখন যদি দেখে যে আপনার কন্টেন্ট সেই 1 বছর আগের পুরাতন, আর নতুনরা সবসময় আপডেট কন্টেন্ট দিচ্ছে, তখন আপনার কি আর র্যাঙ্ক থাকবে? র্যাঙ্ক তো ফল করবে। তার মানে কি আপনাকেও প্রতিনিয়ত আপডেট হয়ে মানে কন্টেন্টের মধ্যে পরিবর্তন, কিওয়ার্ডের মধ্যে পরিবর্তন, অথরিটি আস্তে আস্তে বাড়তেছে, পেজ অথরিটি আস্তে আস্তে বাড়তেছে, ডোমেইন অথরিটি আস্তে আস্তে বাড়তেছে, একদম ওভারঅল কোয়ালিটি স্কোর আস্তে আস্তে বাড়তেছে। মানে বাড়ার কথা এসইও করলে, তো বাড়ার কথা হইলে এসইও করলে এদের তো কন্টিনিউয়াস মানে করতে হবে, প্রতিনিয়ত করতে হবে। এখন আপনি এক যখন একবার ওয়ান পেজ এসইও করছেন, ওই সময় 10টা কিওয়ার্ড বসাইছেন আর 1 বছর খোঁজ নাই, তাহলে তো হবে না। কারণ ওই 10টা কিওয়ার্ড আপনার ওইরকম কন্টেন্ট নিয়ে তো আরো 50 জন রিসার্চ করছে। তো এইসব কারণ ব্যাপার। আমি ওই যে সেমরাসে যে আমি মানে খোঁজাখুঁজি করছিলাম যে এটা ফল হওয়ার কারণ কি, তখন যে আমার যে অপশন গুলো দিছিল যে কিছু কিছু ট্রাফিক আছে, তারপরে আরো কিছু কিছু প্রবলেম দেখাইছিল, আমার নোট করা আছে এগুলো। হুম। কিন্তু মানে ওই সময় আমি সলভ করতে পারিনি, ওনারাই করছে সলভ হয়তো। কিন্তু ওটা থেকে আমার প্রতিনিয়ত মেসেজ আসছে যে ওটা হচ্ছে র্যাঙ্কিং আপ হচ্ছে বা ওটার উপরে কাজ চলতেছে, ওই কতটুকু ইমপ্রেশন মেসেজ গুলো পাচ্ছে, আসে। কতটুকু হ্যাঁ। ক্লিক আসতেছে, কতটুকু ইমপ্রেশন আসতেছে, কতটুকু ট্রাফিক আসতেছে, এগুলো হচ্ছে আমরা টেকনিক্যালের মধ্যে গিয়ে শিখবো। ওই আচ্ছা আচ্ছা। ব্যাপারে বললে আমি ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম যে এখন আছে নাকি, এখন থাকলে এখন বলে দিতাম, যেহেতু এখন নাই সেক্ষেত্রে আমরা একবারেই শিখি, হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? জি স্যার, হচ্ছে যে আমরা কিওয়ার্ড যে রিসার্চ করবো, মানে একটা ওয়েবসাইটের জন্য ক্লায়েন্টদেরকে কয়টা কিওয়ার্ড হচ্ছে লিস্ট দিয়ে দেওয়া লাগবে কমপক্ষে? বায়ার বলে দিবে যে কয়টা কিওয়ার্ড লাগবে। আপনি 20 30টা 40টা রিসার্চ করে রাখেন। শোনেন, কিওয়ার্ড রিসার্চের পরে ডান সাইডে বা যে কোনো এক পাশেতেও সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্টি থাকতেইছে। জি তো এখন স্যার। ওই 50টা কিওয়ার্ড তো আর একটা কন্টেন্টের মধ্যে বসাবেন না, যেগুলান বসাবেন সেগুলান আলাদা রাখবেন। বাকিগুলো তো দরকার, একটু আগে বললাম যে যে কন্টেন্ট এক এক কিওয়ার্ডে একবার দিছেন 1 বছর আর খোঁজ নাই, আপনাকে তো আবার প্রতিনিয়ত দিতেই হবে। তো কিওয়ার্ড রিসার্চ বেশি করে রাখলে তো সমস্যা নেই, আপনার কাজটা আগায় গেল। পরবর্তীতে খালি এইসব কিওয়ার্ড দিয়ে দিবেন হালকা একটু, সবগুলো কিওয়ার্ড একসাথে চেক করে নিয়ে। আচ্ছা স্যার, এই 50টা কিওয়ার্ডের মধ্যে কি শর্ট টাইম, লং টাইম, মিডল টাইম তিনটা মিলে তাহলে করতে হবে না? তিনটা মিলে করবেন, কিন্তু আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি ওইরকম লেভেলের নিতে হবে। আপনি শর্ট টেল নেন, লং টেল নেন, কিন্তু আপনার সব থেকে বেশি ফোকাস দিতে হবে হচ্ছে ইন্টেন্ট। ইন্টারভিউ, জি স্যার। ইন্টেন্ট ফোকাস না দিতে পারলে জীবনেও ওই কন্টেন্ট র্যাঙ্ক করবে না, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন?